সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এর আগেও উচ্চারণের উপরে আরেকটি ক্লাস নিয়েছিলাম। এটি হচ্ছে উচ্চারণের দ্বিতীয় পর্ব। এখানে আমরা শিখব আজকে বাংলা বর্ণমালার ম এবং ব ফলার উচ্চারণের নিয়ম। তো আমরা বোর্ডে কিছু নিয়ম লিখে রেখেছি, যেগুলো পড়লে আমরা উচ্চারণটা আমাদের আরেকটু সহজ হবে। তো ম ফলার আমরা 3টি নিয়ম যদি পড়ি, তাহলে অষ্টম, নবম এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আহ, মানে সহজ হবে উচ্চারণের নিয়মগুলো। তো আমরা প্রথমে যে নিয়মটি লিখেছি, আমরা একটু বোর্ডে একটু খেয়াল করব। তোমরা একটু বোর্ডের দিকে একটু খেয়াল করো। শব্দের প্রথমে ম ফলা থাকলে ময়ের উচ্চারণ হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু যুক্ত বর্ণের সামান্য ঝোঁক পড়ে এবং চন্দ্রবিন্দু হয়। আমরা জানি যে ম ফলা বা ম একটি নাসিক বর্ণ, যে কারণে সবসময় ময়ের ক্ষেত্রে উচ্চারণের সময় সবসময় চন্দ্রবিন্দু হয়। তো আমরা এখানে একটু দেখে দুটি শব্দ লিখেছি। শ্মশান, শ্মশান শব্দটির উচ্চারণ যদি আমরা লিখি শান, এখানে একটু মনে রাখতে হবে, যদি হর্ষ চিহ্নটা আমরা যদি দিতে ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের নম্বর কাটা যাবে। আমরা আরেকটি শব্দ লিখেছি স্মরণ। আমরা জানি উচ্চারণের ক্ষেত্রে কিন্তু মূর্ধন্যর কোনো উচ্চারণ নাই, মূর্ধন্য সবসময় দন্তন্য হবে। আর শব্দের প্রথমে ম ফলা থাকার কারণে ময়ের উচ্চারণ সাধারণত হবে না, আর দন্তস্ব তলবস্বর মতো উচ্চারণ হবে। স্মরণ, তোমরা একটু ভালো করে দেখবে, পরীক্ষায় এখান থেকে সাধারণত উচ্চারণ এই দুটি শব্দের মধ্যে একটি সবসময় পরীক্ষা আসে। দ্বিতীয় নিয়ম যেটা লিখেছি, শব্দের প্রথমে যদি ম ফলা থাকে, সেই ক্ষেত্রে শব্দের প্রথমে এবং শেষে যদি ম ফলা থাকে, ময়ের উচ্চারণ সাধারণত ওই যুক্ত বর্ণের দ্বিত্ব হয়। তো আমরা এখানে একটু দেখব, যেমন আত্মীয় বানানে একটি ম ফলা আছে, পদ্ম বানানে একটি ম ফলা আছে, বিস্ময় বানানে একটি ম ফলা আছে। এই 3টি শব্দের আত্মীয় শব্দটির বানানে আমরা দেখেছি ময়ের উচ্চারণের কারণে শব্দের উচ্চারণে দ্বিত্ব হয়েছে, যেমন আত্মীয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু মনে রাখবে, যদি কখনো ময়ের উচ্চারণ ম মানেই সেখানে একটি চন্দ্রবিন্দুর ব্যবহার কিন্তু হবে, এটি নাসিক্য বর্ণ, তাহলে এখানে কিন্তু চন্দ্রবিন্দুটা দিতে হবে। সাধারণত প্রথম বর্ণ না, দ্বিতীয় বর্ণে সাধারণত চন্দ্রবিন্দু হবে। যেমন পদ্ম বানানে আমরা যদি পদ্মর উচ্চারণ করি, পদ্ম, এখানে পদ দো, এখানে সাধারণত যদি জ ফলা, চন্দ্রবিন্দুটা কিন্তু শেষ বর্ণটি হবে। বিস্ময় বানানেও আমরা যদি দেখি, বিস্ময়, বয়সী তালবস্য বিষ, তালবস্য অন্তস্থ শয়, বিস্ময় বানানেও কিন্তু শেষ বর্ণটি, একেবারে শেষ তালবস্য যেটা লিখেছি, সেটাই সাধারণত চন্দ্রবিন্দু হবে। আর তাহলে আমরা দুইটা নিয়ম পড়লাম। শব্দের প্রথমে সাধারণত ম ফলার উচ্চারণ হয় না, শব্দের মধ্যে এবং শেষে যদি ম ফলা থাকে, তাহলে ওই যুক্ত বর্ণের উচ্চারণ দিতে হয়। আমরা নিয়মগুলো একটু মুখস্থ করবে এবং যে উদাহরণগুলো আছে এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করব। তারপরে আমরা দেখব ম ফলার উচ্চারণ আসলে কোন কোন ক্ষেত্রে হয়। এখানে 5টি বর্ণ আমি লিখে রেখেছি, যেটা তোমাদের জন্য সহজ হবে, একটু মনে রাখবে। গ, উম, ট, মূর্ধন্য এবং দন্তন্য এবং ল, এই বর্ণগুলোর সাথে যদি ম ফলা যুক্ত হয়, তাহলে ম ফলার বা ময়ের উচ্চারণ বজায় থাকবে। আমি 3টি উদাহরণ এখানে লিখে রেখেছি। একটা হচ্ছে বাগ্মী, সুন্দর ভাষণ যারা দিতে পারেন, এখানে বাগ্মী। বাগ্মী বানানটা একটু দেখো, এখানে যুক্ত বর্ণটা ভেঙে দিয়েছি, বয়াকার গ বাগ, ময় রসি মি। সাধারণত এখানে একটা হর্ষ চিহ্ন দিলেই সাধারণত এর উচ্চারণটা হয়ে যায়। তারপরে হচ্ছে মৃন্ময়, মৃন্ময়, এখন দেখো এটা ময়েরই দন্তন্য মৃন, ম অন্তস্থ ময়, মৃন্ময়। এখানে কিন্তু দন্তন্য ময়ের সাথে যুক্ত আছে, এখানে দন্তন্য ময়ের সাথে যুক্ত আছে বলে এখানে ময়ের উচ্চারণটা হয়েছে। আবার জন্ম, জন্ম বানানটা কিন্তু দন্তন্যর সাথে ম ফলা যুক্ত আছে বলে সাধারণত জন্ম, সাধারণত ময়ের উচ্চারণটা ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ম ফলার উচ্চারণ, 3টি উচ্চারণ যদি তুমি 3টি নিয়ম যদি শেখো, তাহলে ম ফলার উচ্চারণের কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে যারা অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থী, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3টি নিয়ম একটু ভালো করে একটু পড়বে। এবার আমরা যাব ব ফলার নিয়ম পড়ব। তো ব ফলার নিয়ম আমরা জানি, শব্দের প্রথমে যদি ব ফলা যুক্ত থাকে, সেই ক্ষেত্রে ব এর উচ্চারণ হয় না। সাধারণত ম ফলার উচ্চারণ এবং ব ফলার উচ্চারণ কিন্তু একই। তা আমরা এখানে 4টি শব্দ দেখছি। প্রথমে দেখছি শ্বাস, তাহলে এখন শ্বাস শব্দটিতে তালবস্যের সাথে ব ফলা যুক্ত আছে।
তো নিয়মটি হচ্ছে কি, শব্দের প্রথমে থাকলে বফলার উচ্চারণ হবে না, এই জন্য এখানে শুধু শ্বাস। এখানে অনেক সময় বলতে পারো যে স্যার এখানে দন্তস্ব আছে, এখানে কেন তালবস্য হলো? সাধারণত দন্তস্বর পরিবর্তে উচ্চারণ তালবস্য হয়। স্বাধীন, আবার এখানে বফলা আছে, বফলার উচ্চারণ না হয়ে এখানে এখানে উচ্চারণ হয় নাই, এটা শুধু স্বাধীন, এখানে হর্ষচিহ্ন হয়েছে। এখানেও দন্তস্বর পরিবর্তে তালবস্য হয়েছে। ত্বক শব্দটি, ত্বক, ত্বক শব্দটি এখানে বফলা ছিল, বয়ের উচ্চারণ হয়নি, ত্বক ত্বক। দ্বন্দ্ব, দ্বন্দ্ব বানানে দুটি বফলা আছে, দুটি বফলা আছে, কিন্তু এখানে বফলার উচ্চারণ হবে না। দন্ত ন দন, দয়কারে দ্বন্দ্ব। সাধারণত পাঠ্য বইয়ে 4টি উদাহরণ দেওয়া আছে। আমরা এগুলো যদি একটু ভালো করে পড়ি তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন, ইনশাল্লাহ প্রশ্নগুলোর উত্তর আমরা সহজে দিতে পারবো। 2 নম্বর নিয়মটা আমরা একটু দেখবো। শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত থাকলে ওই যুক্ত বর্ণটির উচ্চারণ দীপ্ত হয়। তাহলে একটু সহজ করে বলি, এটাও মফলার মতো। শব্দের প্রথমে এবং শেষে যদি, প্রথমে থাকলে বফলা এবং মফলার উচ্চারণ হয় না, কিন্তু মধ্যে ও শেষে থাকলে ওই উচ্চারণ, ওই বর্ণটির উচ্চারণ দীপ্ত হয়। তো আমরা এখানে একটু দেখবো। বিশ্বাস, সাধারণত বফলা শব্দের মধ্যে আছে, এখানে বফলাটা শব্দের শেষে আছে, এখানে বফলাটা শব্দের শেষে আছে, যে কারণে এর উচ্চারণ 2বার হবে। তো যে যুক্ত বর্ণের সাথে যুক্ত আছে সেই বর্ণের উচ্চারণ ধরতে হবে। যেমন আমরা এখানে যে দেখলাম হচ্ছে বিশ্বাস, আমি বিশ্বাস বানানটা লিখবো বয়সী তালবস্যা বিশ, তালবস্যা একার, তালবস্যা বিশ্বাস। তারপরে বিশ্ব, বয়সী তালবস্যা বিশ, তালবস্যা একারে শো, বিশ্ব। অশ্ব, অতালবস্যা অশ, তালবস্যা একারে শো। সাধারণত এখানে বফলা শব্দের মধ্য শেষে আছে বলেই ওই যুক্ত বর্ণের উচ্চারণ দীপ্ত হয়েছে। 3 নম্বর নিয়ম, আজকের সর্বশেষ নিয়ম, যেটা আমরা একটু পড়বো। সন্ধিজাত শব্দ, অর্থাৎ সন্ধির মাধ্যমে গঠিত যে শব্দ, সেই শব্দের পরে যদি গ থাকে এবং গ এর সাথে যদি বফলা যুক্ত থাকে, অথবা সন্ধিজাত শব্দ উত শব্দের সাথে যদি বফলা যুক্ত থাকে, অথবা বয়ের সাথে যদি বফলা যুক্ত থাকে, অথবা ময়ের সাথে বফলা যুক্ত থাকলে সেই বয়ের উচ্চারণ বজায় থাকে। এমন আমি এখানে 5টি শব্দ লিখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা একটু খেয়াল করলে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবে। সাধারণত এখানে আমরা দেখছি গয়ের সাথে ব যুক্ত আছে, অর্থাৎ বয়ের উচ্চারণ হবে। এখানে দয়ের সাথে ব উচ্চারণ আছে, অর্থাৎ বয়ের উচ্চারণ হবে। এখানে ময়ের সাথে বফলা যুক্ত আছে, এই জন্য ময়ের উচ্চারণ হবে। আবার এখানে বয়ের সাথে ব যুক্ত আছে, এই জন্য বয়ের উচ্চারণ হবে। আর এখানে দয়ের সাথে ব যুক্ত আছে, এই জন্য বয়ের উচ্চারণ হবে। তো আমরা দেখি হচ্ছে দিগ্বিজয়। এখন এই দিগ্বিজয় শব্দ আমরা শুধু যুক্ত বর্ণটা ভেঙে আলাদা করে দিলেই সাধারণত এটার উচ্চারণ হয়ে যাবে দয়সী গ দিগ, তারপর বয়সী বর্গুজ অন্তস্থ বিজয়। তারপরে উদ্বেল, উদ বেল, বয়কেল বেল, এটা একটু দেখে রাখবে। লম্ব, লম অলম বয়কারে ব, লম্ব। তারপরে তিব্বত, এখানে শুধু বটা আলাদা করে দিলে এখানে দুটি হস হবে, হস চিহ্ন কিন্তু হসন্ত চিহ্ন দিতে হবে। উদ্বাস্ত, উদ্বাস্ত শব্দটার, এটা পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সময় পরীক্ষা আসে, যেমন বিশ্বাস, বিশ্ব, তারপরে হচ্ছে দ্বন্দ্ব, এইসব শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো এখানে উদ্বাস্ত, এটাও পরীক্ষায় আসে। শুধু এখানে যুক্ত বর্ণগুলো আলাদা করে দিলে হচ্ছে উদ বাস। তো এখানে দন্তস্ব, কেন দন্তস্ব থাকলেও তালবস্যর পরিবর্তে দন্তস্ব হয় মাঝে মাঝে, যদি দন্তস্বর সাথে সাধারণত ত, থ, ধ, দন্তন্য, মানে এই তবর্গীয় বর্ণ যদি কখনো যুক্ত থাকে, সেখানে কিন্তু দন্তস্বর উচ্চারণ বজায় থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের বফলা এবং মফলার সহজ কয়েকটি নিয়ম শিখিয়েছি। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল।